নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প কালো তিল, কলমে রিমা বিশ্বাস। সাত্বিকের শরীরটা ভার। সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হচ্ছিল শরীরের ওজন কি বেড়ে গেল হঠাৎ করে, নাকি পায়ের পেশিটিতে টান ধরল। প্রেশার বাড়ল কি এই বয়সেই? সবে তো 30। বুকটা কিন্তু ভার নয়, হালকা আমেজে বাষ্প মিশিয়ে কেমন আনচান অস্বস্তিতে ভরিয়ে দিয়েছে। একদিকে ভালো লাগছে, প্রচণ্ড ভালো। প্রথম সিগারেট খাওয়ার পর যেমন ভালো লেগেছিল সেরকম, আবার প্রথম সিগারেট খেয়ে বাড়ি ঢোকার সময় যেমন একটা অপরাধবোধ পিঠে চেপে বসেছিল, এখনও ওরকমই হচ্ছে। অপরাধবোধ, গিল্ট, আবার ভালো লাগা। ক্লান্ত হাতে কলিং বেল বাজালো সাত্বিক। গলার টাইটা আলগা করছে। দরজা খুলে একরাশ সদ্য ফোটা জুঁইফুলের মতন হাসলো অভিনন্দিতা। দরজার হাতলটা ধরে বলল, কি পার্টি কেমন ছিল? ড্রিঙ্ক ফিঙ্ক করনি তো? একটু কাছে এসে গলা নামিয়ে বলল, মা কিন্তু এখনো জাগা। অভিনন্দিতা মুখ টিপে হাসছে। স্থির চোখে চেয়ে সাত্বিক। কি আশ্চর্য, অফিস পার্টিতে যাওয়ার আগে ওর হাসিটা মনে হয়েছিল বিশ্বের সেরা উপহার। বরং পার্টিতে যেতেই মন চাইছিল না, মনে হচ্ছিল থেকে যায়। বাড়িতেই থেকে সময় কাটায় অভিনন্দিতার সঙ্গে। ওর মাখন মাখন কপালে চুমু খায়, রেশমের মতন নরম চুলে বিলি কেটে কেটে গল্প করে। অভিনন্দিতা বুকে মাথা রেখে শুনবে সাত্বিকের হৃদধ্বনি। সাত্বিক ভারী গলায় গুনগুন করবে, আমারও পরানো যাহা যায় তুমি তাই। তারপর নিজেকে ডুবিয়ে দেবে অভিনন্দিতার মধ্যে। কিন্তু কই, এখন কেন এমন অস্বস্তি হচ্ছে? এটাও মনে হচ্ছে দরজাটা না খুললে ভালো হতো। অভিনন্দিতার হাসিটা ফিকে লাগছে, কেমন পানসে মনে হচ্ছে। ঝোল কম ফোটানো হলে যেমন টান টান ভাবটা থাকে না, তেমন। ঘরে ঢুকে কাবার্ড খুলো সাত্বিক। ঘরে পরা ট্রাউজার আর টি শার্টটা কাঁধে চাপিয়ে বাথরুমে ঢুকতে যাবে অভিনন্দিতা। বলো, কি হলো? অমন মুখ ভার করে রইলে যে, পার্টিতে কি কিছু হয়েছে? না, না বলতে গিয়ে যে গলাটা অস্বাভাবিকভাবে এতটা গম্ভীর হয়ে যাবে তা বুঝতে পারিনি। নিজের গলার স্বরে নিজেই একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বাথরুমে ঢুকে গেল সাত্বিক। হাত মুখ ধুয়ে পাল্টে ফেল বাইরের পোশাক। যদিও প্যান্ট আর কোটটা ছেড়ে তোয়ালে পরেই ঢুকেছিল বাথরুমে, টি শার্ট গলাবার পর মনে হলো একটা শাওয়ার নিলে কেমন হয়। গিজারটা অন করলো, টি শার্ট খুলে দাঁড়ালো শাওয়ারের তলায়। ডিসেম্বর চলছে, শীতের রাতে স্নান করে না সাত্বিক, আজ করছে। হয়তো অভিনন্দিতা জানতে চাইবে যে কেন স্নান করলো। সাত্বিক কি বলবে ভেবে পেল না। স্নান করতে ইচ্ছে করলো কারণ খুব ক্লান্ত লাগছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসেছে। অভিনন্দিতা নাইট স্যুট পরে বিছানায় বসে। ওর জামার কলার কাছে উঁকি মারছে কণ্ঠাস্তি। কণ্ঠাস্তি বেয়ে চিকচিক করছে গলার চেনটা। অভিনন্দিতা স্ট্রবেরির মতো ঠোঁটটা রোজ টানে। এই কণ্ঠাস্তি রোজ টেনে নিয়ে যায় অভিনন্দিতার সঙ্গে নিবিড় হওয়ার জন্য। আজ হলো না। সাত্বিক তোয়ালেটা সামনের ব্যালকনিতে মেলে এলো। ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে মাথার চুল আঁচড়াচ্ছে দু হাতে সেট করে করে। অভিনন্দিতা হাই তুলে বলল, কি হয়েছে বলো তো তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? কিছু না বলে সাত্বিক শুয়ে পড়ল টান টান হয়ে। বেড সুইচ বন্ধ করে অভিনন্দিতা কাছে এসে শুলো। রোজ দিনের চেয়ে একটু বেশি ঘন হয়। ওর ফর্সা তেলতেলে হাত ডান হাতের সাত্বিকের বুকের কাছে। সাত্বিকের ভালো লাগছিল না, দম বন্ধ লাগছিল। মনে হচ্ছিল অভিনন্দিতা বড্ড বেশি ন্যাকামি করছে। হাতটা সরিয়ে দিতে মন চাইল। এখনও হয়তো ওর ঘুমটা কাঁচা, হাতটা সরাতে গিয়ে জেগে গেলে অন্য কিছু ভাবতে পারে যে সাত্বিক কোনো ব্যাপারে বিরক্ত বা অসন্তুষ্ট। তখন এ নিয়ে প্রশ্ন করবে হাজার রকম, হয়তো বা অশান্তিও। তাই বুকের কাছে ওর অভিনন্দিতার পড়ে থাকা হাতটা, যা এই মুহূর্তে অস্বাভাবিক রকমের ভারী মনে হচ্ছে, তা পড়ে থাকতে দিল। লাগুক দম বন্ধ, কিন্তু দম বন্ধ লাগার কারণটা কি সেটা কি বুঝতে পারছে না। বাড়ি থেকে ফুরফুরে মেজাজ নিয়ে বেরোলো। অফিস পার্টি ছিল সাবিরে। পৌঁছালো, 2 পেগ নিল। গল্প করছিল মৃণালের সঙ্গে, যোগ দিল সোমনাথদা। ভালোই চলছিল, কিন্তু হঠাৎ বুকটা থপ করে উঠল সাত্বিকে। অফ শোল্ডার ডার্ক রেড কালারের টপ, টিউব স্কার্ট, সামনে দাঁড়িয়ে কে? উঁচু হয়ে ওঠা কণ্ঠাস্তি, যা লাবণ্যের একটা উগ্র রূপ। মোমের মতন পিছলে যাওয়া ত্বক, ওষ্ঠ রঞ্জকে রঞ্জিত চেরির মতো টুকটুকে লাল ঠোক।
কোষ্ঠী পাথরের মতো কুচকুচে কালো চোখের তারা, বাঁকানো জোড়া ভ্রু, সফট ড্রিঙ্কের গ্লাস হাতে তখন সে এগিয়ে এসেছে। চেরির মতন ঠোঁট ফাঁক হয়ে প্রথম যে বাক্যটি ফুটল তা হলো, মনে রাখার মতো শ্রমটা কি করছো, না স্মৃতিকে আলস্যে ঠেলে দিয়েছ? কথা সুর ছিল না সাত্বিকে, যার জন্য একটা সময় ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। পাগলের মতো ভালোবেসেছিল সেই মেয়েটাকে, সেই কলেজ লাইফ থেকে, যাকে নিয়ে ঘর বাঁধার, দেশ ঘোরার স্বপ্ন দেখেছিল সাত্বিক। সে পৃথা এখন সামনে, জানতে চাইছে যে মনে রাখার মতো শ্রম করতে হয়েছে কি না। সাত্বিকের বুকটা জ্বালা করে উঠল, গলা বুঝে আসছিল, তবুও গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করে বলল, বলার চেষ্টা করিনি, তাই মনে রাখার দরকার পড়েনি। মৃণাল আর সোমনাথা বুঝতে পারছিল যে ওরা দুজন দুজনের কাছে পরিচিত এবং ব্যাপারটা খুবই ব্যক্তিগত পর্যায়ের, তাই ওরা সরে গেল। তখন পাশাপাশি দাঁড়িয়ে শুধু সাত্বিক আর পৃথা। পৃথা বলল, আমি কলকাতায় চলে এসেছি, আর কোইন্সিডেন্ট দেখো, তোমার আর আমার কোম্পানি আজ ওদের কোলাবরেশনের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই এলে। কিছুক্ষণ চুপ করে থেকে সফট ড্রিঙ্কের গ্লাসে একটা চুমুক দিয়ে পৃথা বলল, সেই সময় আমি ক্যারিয়ারকে প্রায়োরিটি দিয়েছিলাম সাথে। MBA করে কি বেটার অপরচুনিটি পেলে সেটা না নিয়ে হোমসিক হয়ে কলকাতায় পড়ে থাকতাম? অফকোর্স নট। কিন্তু তুমি আমার সঙ্গে যাকে যাবে কেন? তুমি কি বলতে চাইছো সাত্বিক? আমি কষ্ট পাইনি? তুমি তখন বিয়ের জন্য জোর দিতে শুরু করলে। আই ওয়াজ নট রেডি ফর ম্যারেজ দ্যাট টাইম, তাই তো? একটা টিস্যু পেপারে চোখের জল মুছল পৃথা। তোমার জেদ, তুমি চাওনি আমি দিল্লি যাই, সো ইউ পুশড মি ফর ম্যারেজ। রাজি হয়নি তাই বলে আমি নাকি তোমার চাইতে ক্যারিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, এটুকু বুঝলে না? আমার পক্ষেও ইজি ছিল না তোমায় ছেড়ে, কলকাতা ছেড়ে দূরে থাকা। সে সময় তুমি সাপোর্ট তো করলেই না, উল্টে আমাকে বললে সেলফ স্ট্যান্ডার্ড। মাথা নিচু করে থেকে সাত্বিক আস্তে করে বলল, আমি তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম পৃথা। আমি চাইনি তুমি দিল্লিতে সেটেল হও। আমার বাড়ি ঘর, আমার মা কলকাতায়, আমার পক্ষে কলকাতা ছেড়ে দিল্লিতে সেটেল হওয়া সম্ভব ছিল না, তাই বলেছিলাম তুমি কলকাতায় জব নিয়ে সেটেল হয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি তখন। হঠাৎ কেঁদে ফেলল পৃথা। ও নরম শরীরটা ফুলে ফুলে উঠছিল। সাত্বিকের কষ্ট হচ্ছিল যে ওকে ওভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখে। না, আস্তে পৃথার কাঁধে হাত রাখতেই পৃথা বুকে মুখ গুজে কেঁদে চলল। ভুলে গেল এভাবে কাঁদলে সবাই দেখবে, ওর কেরিয়ারের ক্ষতি হতে পারে, বা ওর মেকআপটা উঠে বিশ্রী লাগতে পারে। সব ভুলে কাঁদতে লাগলো। একটা সময় একটু শান্ত হতেই জড়ানো গলায় বলল, আই স্টিল লাভ ইউ সাত্বিক। জানি তুমি বিয়ে করেছো, জানি ইউ আর হ্যাপি উইথ ইয়োর ওয়াইফ, তবু বলবো আমি তোমায় ভালোবাসি। সাবির থেকে বেরিয়ে দুজন অনেকক্ষণ বসেছিল পার্কে। পৃথা তখনও সাত্বিকের বুকে মাথা রেখে বাচ্চা মেয়ের মতো বলছে। বাড়ি ফিরতে পর্যন্ত চাইছিল না পৃথা, বলছিল শুধু আজকের রাতটুকু একসঙ্গে এভাবে বসে থাকে, আর কোনোদিনও বসে থাকতে চাইব না। তারপর নিজে থেকেই বলল, কলেজের বন্ধুদের কাছে সাত্বিকের সব খবরাখবর নিয়েছে পৃথা। যখন শুনেছে সাত্বিক বিয়ে করেছে তখন খুব কষ্ট পেয়েছে, অভিমানী বুক ভেঙে গেছে। মনে হয়েছে ফোন করে উগরে দেয় মনের সব জমানো ক্ষোভ, কিন্তু পারেনি। এখন সাত্বিকের নাকি ঘুরঘুর করছে পৃথার পারফিউমের গন্ধ, ওর চুলের শ্যাম্পুর গন্ধ। এখনও সাত্বিক যেন অনুভব করছে মসৃণ ত্বকের স্পর্শ। সেদিনের পর প্রায় 4 মাস হতে চলল যে সাত্বিক রোজ পৃথার সময় কাটাচ্ছে। বাড়ি ফেরার ঠিক থাকে না, বলতে গেলে বাড়ির কথা খেয়ালই থাকে না। পৃথা বলছিল একটা ফ্ল্যাট রেন্ট নেওয়ার কথা, তাহলে আর রাস্তায়, গাড়ি পার্কে, রেস্তোরাঁয় ঘুরে বেড়াতে হবে না, এক জায়গায় থিতু হওয়া যাবে। এই থিতু হওয়া ব্যাপারটা এবার ভাবাচ্ছে সাত্বিককে। পৃথার সঙ্গে থিতু হওয়া মানে কি অভিনন্দিতার থেকে ছিন্ন হওয়া নয়? কদিন ধরেই ভাবছিল এই নিয়ে, ভাবছিল এবার একটা ডিসিশনে আসতে হবে। রোজই ঠিক করে অভিনন্দিতাকে সব খুলে বলবে, কিন্তু সামনে আসতেই সব এলোমেলো হয়ে যায়, জীবও সরতে চায় না। এখনও তো এই মাত্র স্নান সেরে বেরোলো সাত্বিক। আজ অফিস নেই, পৃথাও নেই, ও গেছে ওর এক বান্ধবীর বিয়েতে চণ্ডীগড়ে। গত 3 দিন ধরে পৃথা নেই। সাত্বিক খেয়াল করেছে যে পৃথা না থাকলে অভিনন্দিতার সঙ্গে অনেকটা সহজ হওয়া যায়। এর আগেও কদিনের জন্য পৃথা ব্যাঙ্গালোর গিয়েছিল, তখন সাত্বিক সাবলীল হতে পেরেছিল অভিনন্দিতার সঙ্গে। এমনকি তখন শারীরিক ঘনিষ্ঠতাও হয়েছে, যা মাঝে হতো না। অভিনন্দিতা এ নিয়ে কি ভেবেছে তা ভাবেনি।
সাত্বিক শুধু আবেগে বয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে এবার সব কিছু পরিষ্কার হওয়া দরকার। অভিনন্দিতা মাটিতে বসে কাবার্ড থেকে গোছা গোছা কাপড় বের করে গোছাচ্ছে। সাত্বিককে দেখে বুড়ো তুলে বলল, ওফ, রোজ ভাবি তবু সময় হয় না, আজ সব গুছিয়েই ছাড়বো। সকালে শাড়িগুলো রোদে দিয়েছিলাম জানো। নিজের মনে কাবার্ড গোছাচ্ছে অভিনন্দিতা। সরু কোমর, ছোট ফিটের ফর্সা ছোটোখাটো চেহারার মেয়েটা, পিঠের কাছে ঝুলে রয়েছে খোপাটা। অভিনন্দিতা লাল রঙের ব্লাউজ পরেছে, লাল ব্লাউজের গলার ওপরে ফর্সা পিঠটায় চোখ পড়ল সাত্বিকের। চোখটা অজান্তেই চলে গেল পিঠে। ব্লাউজের গলার প্রান্তে কালো একটা তিল আছে। ওই তিলের দিকে চেয়ে থেকে সাত্বিকের মনে পড়ছিল অভিনন্দিতাতে দেখতে আসার দিনটা। বিয়ে মোটেই করতে চাইছিল না, মা জোর করছিল রোজ। হয়তো বুঝেছিল যে ছেলে প্রেমে দাগা খেয়েছে, তাই তাকে সংসারী করা দরকার, নয়তো বিপদ আছে। রোজই তাগাদা। কোনোদিন বলছে তোর বন্ধু পুলক, শুনলাম তো ওর বউয়ের নাকি বাচ্চা হবে। পুলকের মার সঙ্গে পরশু দেখা হয়েছিল, তুই বিয়ে কবে করবি। কখনো বলছে তোর জেঠতুতো দাদার বিয়ে সামনের মাসে, আমার যে কপালে ছেলের বউ দেখা জুটবে। দীর্ঘশ্বাসের তীব্রতাটা রোজ এতই বাড়তে লাগলো যে মাকে দেখলেই আতঙ্ক হতো এক এক সময়। আক্ষেপ আর আক্ষেপ। রোজগার তো ভালো করিস, বাড়ি ঘর তোর তো চিন্তা নেই, তবে আর কি চাস, মা মরলে তবে বউ আনবো। তারপর একেবারে সোজাসুজি আক্রমণ, পাড়ার মনদির বঞ্জির মেয়েকে পরশু দেখতে যাচ্ছিস, আমি কথা বলে রেখেছি, কোনো বাহানা শুনবো না। সাত্বিক কিছু বলার আগেই মা হাত তুলে বলেছে, মাকে কি সম্মান করিস না, না নিজেকেই বিজ্ঞ বিশেষজ্ঞ মনে করিস? যদি সম্মান করে থাকিস তবে যা বললাম তা শোন না। সাত্বিক তখন ভেবেছিল দেখতে আসা মানেই তো বিয়ে করা নাই। মেয়ে দেখে বাড়ি ফিরে বলবে মেয়ে পছন্দ হয়নি। পছন্দ করবে না বলে মন স্থির করে গেলেও সেই সিদ্ধান্তে আর স্থির থাকতে পারল না সাত্বিক। অভিনন্দিতা গোলাপি রঙের সিল্কের শাড়ি পরে যখন বসলো, তখন মনে হলো গোলাপ ফুলের বাগান থেকে ঘুরে এলো এক ঝাঁক বাতাস। হাসিটা দেখে মনে হয়েছিল সাত্বিকের অনেক পুরনো হাসি। সাত্বিক ঠিক করে গিয়েছিল চুপ করে বসে থাকবে, কোনো কথা জিজ্ঞেস করবে না, কিন্তু আর চুপ করে থাকতে পারল না সাত্বিক। এক ফালি হেসে জিজ্ঞাসা করলো, আপনার গান ভালো লাগে? অভিনন্দিতা মাথা নেড়ে বলেছিল, কীরকম গান? আই মিন লাউড মিউজিক আর লাইট, রবীন্দ্রসঙ্গীত না হিন্দি মুভির সং? আসলে একে অপরের পছন্দ অপছন্দগুলো জানলে একে অপরকে বোঝাটা সহজ হয়। সাত্বিক তখনও তো জানে না যে সাত্বিক অভিনন্দিতাকে বিয়ে করবে কিনা, তবু একে অপরকে বোঝার কথাটা বলে ফেলল। অভিনন্দিতা সে কথায় হালকা এসে বলেছিল, পছন্দ অপছন্দ দিয়ে কি আর মন বোঝা যায়? মন বুঝতে গেলে মন দিতে হয়। তখন কেউ জোরে শ্বাস ফেললেও ধরে ফেলা যায় যে সেই শ্বাস আক্ষেপের, না ক্লান্তি, না উত্তেজনা। ব্যাস। আর না করতে পারেনি সাত্বিক, বয়ে গেছে সময়ের স্রোতে। গাঁটছড়া বেঁধে নিয়েছে অভিনন্দিতার সঙ্গে। এখন খাবে? খেতে দিই? অভিনন্দিতা কাবার্ড বন্ধ করে বলল। সাত্বিক ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে। পৃথা কদিন ধরে আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করছে যে ও আর সাত্বিক এবার একসঙ্গে থাকতে চায় পাকাপাকিভাবে। সেটা যে সাত্বিক চায় না তা তো নয়, সাত্বিক পৃথাকে পুরোপুরি পেতে চায়। কিন্তু যাকে পাওয়ার জন্য একসময় ছটফট করেছিল সাত্বিক, সে যখন নিজের ইচ্ছায় ধরা দিতে আসছে, তবে কেন সাত্বিক তাকে কাছে পাবে না? এখন যে স্নায়ুর প্রতি কোষে কোষে পৃথার ঘর। কি হলো? অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? জ্বর নাকি? অভিনন্দিতার কপালে হাত রাখলো সাত্বিকের। শরীর ঠিক আছে তো? ছোট্ট শ্বাস ফেলে সাত্বিক বলল, আমি যদি আমি সাত্বিক আর কিছু বলতে পারল না। অভিনন্দিতা চোখ সরু করে দেখছিল সাত্বিককে। বলল, খুলে বলো, কি হয়েছে? চাকরি নিয়ে কোনো সমস্যায় পড়েছ? আমার লাইফে একজন ছিল। মাথা নিচু করে সাত্বিক বলল। ছিল মানে? কে ছিল? আমি একজনকে ভালোবাসতাম। কাকে? অভিনন্দিতা অবাক হয়েছে। সাত্বিক বলল, তুমি চেনো না, তবে এখন ও আর আমি আবার এক হতে চাই। আমরা বিয়ে করেছি ঠিকই, কিন্তু তার মানে কি এই যে সারা জীবন সম্পর্কটা বয়ে যেতে হবে? বয়ে যেতে হবে? অভিনন্দিতা হতভম্ব। যে সম্পর্কে আর প্রাণ থাকে না তাকে তো বয়ে নিয়েই যেতে হয়। প্রাণ থাকে না? অভিনন্দিতার কথাটা স্বগতোক্তির মতো শোনালো। সাত্বিক বলল, আমি আগে পৃথার জন্য যা ফিল করতাম এখন আরও বেশি ফিল করি। এখন আর এই বিয়ে টিকিয়ে রাখার কোনো মানে হয় না। তুমি ডিভোর্স চাও? অভিনন্দিতা ধীরে জিজ্ঞেস করলো। মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে সাত্বিক বলল,
আর যদি আমি না দিই? পলকেই মুখটা রক্তবর্ণ হয়ে উঠল সাত্বিকের। চোখ তুলে অভিনন্দিতার দিকে চেয়ে বলল, তবে আমি পৃথার সঙ্গে আলাদা থাকতে বাধ্য হব। যারা বউ থাকতে পূর্ব প্রেমিকাকে নিয়ে আলাদা কর বাঁধে তাদেরকে কি বলে জানো? সাত্বিক চোখ পাকিয়ে তাকালো। বোঝেনি, সত্যিই বোঝেনি যে এই কোমললতার এমন এক কাঠখোট্টাও কথা আছে। অভিনন্দিতা বলল, দুশ্চরিত্র বলে। আর আমার ভাবতে ঘেন্না করছে আমার শরীরটা কোনোদিনও এই একটা দুশ্চরিত্র লোক ছুঁয়েছিল এই ভেবে। অতই যদি ঘেন্না করছো তবে ডিভোর্সটা দিয়ে দাও। দিয়ে দেবো। বরাবরই ভিখিরিকে ভিক্ষে দিয়ে এসেছি, ওটা আমার স্বভাব। অভিনন্দিতা সেই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাত্বিকের মা জিজ্ঞেস করলো অভিনন্দিতাকে ও কোথায় চললো ভর দুপুরে। অভিনন্দিতা বলেছে আপনার নোংরা ছেলের কাছ থেকে বিবরণটা শুনে নেবেন। এখন মা সাত্বিকের ঘরের সামনে দাঁড়িয়ে। সাত্বিক খাটে বসে চারিপাশটা স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে আলো নেই। মা বললে, ঝগড়া হয়েছে? সাত্বিক বলে, আমি ডিভোর্স চাই। মুখ কালো করে মা বলল, কেন? কারণ এ বিয়ে আর টিকলো না তাই। গায়ে শার্ট চাপিয়ে সাত্বিক বেরিয়ে পড়ল। কান মাথা বো বো করছে। কি করলো? কি ঠিক করলো? সাত্বিক কি দুশ্চরিত্র? যাকে ভালোবাসে তার সঙ্গে থাকা কি নোংরামি? অভিনন্দিতাকে ডিভোর্স দিয়ে পৃথাকে বিয়ে করব তো ছল করছে না অভিনন্দিতার সঙ্গে? ছল হতো যদি না জানিয়ে পৃথার সঙ্গে রিলেশন চালাতো। সাত্বিক অনেস্ট, তাই সব খুলে বলেছে সাত্বিক কিচ্ছু ভুল কাজ করেনি। বাড়ি তখন ফিরল রাত 8টা। ঘরে ঢুকিয়ে খাটের ওপর এসে শুলো। ক্লান্ত লাগছে, মাথাটা ধরা ধরা লাগছে। অভিনন্দিতা একরকম সময় মাথাটা চেপে চেপে টিপে দিত। ওর মাথা টেপার ধরনটা একদম আলাদা। এতক্ষণে নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছে অভিনন্দিতা। বাড়ির লোক সব জেনে গেছে। হয়তো একটু পরে ফোন করতে পারে অভিনন্দিতার বাবা। কি বলবে? গালাগাল দেবে? অভিনন্দিতা কিন্তু এক ফোঁটাও কাঁদেনি। যদিও সাত্বিক ওর মুখের দিকে তাকায়নি, তাই বলতে পারবে না যে ওর চোখ ছলছলে ছিল কিনা। এখন বড্ড ফাঁকা লাগছে। অভিনন্দিতা সারা বাড়ি ঘুরে বেড়াতো, কখনো ব্যালকনিতে, কখনো বা বাইরের ডাইনিং হলে, কখনো বা এই ঘরে। কি আশ্চর্য, সাত্বিক কেন এত অভিনন্দিতার কথা ভাবছে? অভিনন্দিতার কথা মনে আসবেই বা কেন? বউ বলে হবে হয়তো। সাত্বিক ঘুমাবার চেষ্টা করছিল। ফোনটা বাজলো সেই সময়। সাত্বিক ধরফর করে উঠল ফোনটা ধরে, কানে চেপে বলল, হ্যাঁ বলো অভিনন্দিতা। ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর স্বর ফুটল, আমি পৃথা, তোমার বউ তোমার সঙ্গে নেই? এত রাতে ফোন করবে কেন? ও পৃথা? না, আসলে ও বাড়ি গেল কি না তাই ভাবছিলাম। তুমি কবে ফিরছ? কাল। ফাইন, কাল দুপুরে একসঙ্গে লাঞ্চ করব। ডান, আমাদের পুরনো আড্ডায় তবে। ওকে। ফোন রেখে দিল সাত্বিক। চোখ বুঝল আবার, কিন্তু ঘুম এলো না। বারবার অভিনন্দিতার ব্লাউজের গোল গলার কাছে তিলটা চোখে ভাসছে। কেন? বউ বলে কি? হয়তো তাই হবে। লাঞ্চে পৃথা চিকেন মাঞ্চুরিয়ান আর চাইনিজ ফ্রাইড রাইস অর্ডার করেছিল। পৃথা খাচ্ছে আর সাত্বিকের কোনো খিদে নেই। পৃথা রাইস মুখে পুরল চামচে করে, চিবোতে চিবোতে বলল, কি হলো, খাচ্ছ না যে? খিদে নেই, খেলেই খিদে বাড়বে। 1 চামচ রাইস মুখের সামনে তুলে ধরল পৃথা। সাত্বিকে বিরক্ত লাগলো। মনে হলো পৃথা বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এখন কি কলেজ স্টুডেন্ট যে রেস্তোরাঁয় বসে একে অপরকে খাওয়াবে? বিরক্তিকর অ্যাটিটিউড, চিপ। অভিনন্দিতা হলে হয়তো জিজ্ঞেস করতো শরীর খারাপ, কিন্তু অভিনন্দিতা ফোন করলো না কেন? ওর বাড়ি থেকেও তো কোনো ফোন এলো না একটাও। ও কি তবে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছায়নি? কোথায় গেল তবে মেয়েটা? হারিয়ে গেল? ঘামতে শুরু করলো সাত্বিক। শরীরটা অস্থির অস্থির করছে। পৃথা মুখের সামনে তুড়ি মেলে বলল, কি ভাবছো বলো তো তখন থেকে? সাত্বিক উঠে এলো চেয়ার ছেড়ে, উঠে রেস্তোরাঁর বাইরে এলো। মোবাইলে অভিনন্দিতার নাম্বারটা আঙুল ছোঁয়ালো। বাজছে। বেশ কিছুক্ষণ পর ফোনটা ধরল। ফোনের ওপাশে অভিনন্দিতা গম্ভীরভাবে বলল, হ্যালো। সাত্বিক আসতে বলল, কি করছিলে? কেন? কিছুক্ষণ চুপ করে থেকে সাত্বিক বলল, না মানে বলছিলাম ফিরছ কবে? কি বলছো আবল তাবল? সাত্বিক জোর করে বোপার মতো হেসে বলল, কি বলছো, কেমন বোকা বোকা বললে? আমাকে সেদিন বলছিলে না যে আমি কোনোদিনই অ্যাক্টিং করতে পারতাম না, তাই ভাগ্য ভালো টলিউডে নিজের ভাগ্য যাচাই করতে যাইনি। কি এবার বলো কেমন অ্যাক্টিং করেছি? তুমি কি পাগল? পাগল কেন হবে? তুমি তো ধরতেই পারলে না, রেগে গেলে তো চলে। বুঝতেই তো পারলে না যে আমি অভিনয় করছি।
আমার যে একবারও সন্দেহ হয়নি তা নয়, তাই আমি এখনও বাড়িতে কিছু বলিনি। তুমি সত্যিই পাগল ছেলে গো একটা। আচ্ছা, আমি যদি বিশ্বাস করে বাড়িতে বলতাম, লোক জানাজানি হয়ে কি বিশ্রী ব্যাপার হতো বলো তো? তোমার মাথায় কিচ্ছু নেই। তা নয় নেই, কিন্তু তুমি যে বলেছিলে মন দিলে মন বোঝা যায়, তবে ভুল বুঝে বসে রইলে কি করে? বলছিলে যে মনের মানুষটা জোরে শ্বাস ফেলার ভাষাও বোঝা যায়। যায় তো, যায়। বলতে গিয়ে সামান্য গলাটা কেঁপে উঠল সাত্বিকে। অভিনন্দিতা বলল, কেন, তোমার সন্দেহ আছে? বলো দেখি এখন আমার মন কি বলছে। বলছে অভিনন্দিতা, অভিনন্দিতা। অভিনন্দিতা হাসছে খিলখিলিয়ে। সাত্বিক ফোন রেখে আবার রেস্তোরাঁয় ফিরে গেল। ওয়েটার বিল দিয়ে গেছে। সাত্বিক ওয়ালেট বের করতে পৃথা বলল, আমি পে করব, এমনিতেও তুমি কিছু খাওনি। পৃথাকে বাধা দিয়ে সাত্বিক বলল, না, বিলটা আমি মিটিয়ে দিই শেষবারের মতো। টাকাগুলো টেবিলে রাখলো সাত্বিক। পৃথা ভুরু কুচকে তাকিয়ে সাত্বিক হেসে বলল, এখানেই থামা ভালো পৃথা। আমার ফিউচার বাড়িতে অপেক্ষা করছে। পাস্টকে জোর করে টানলেই কি তাকে ফিউচারে বদলে ফেলা যায়? চেয়ার ছেড়ে উঠে পড়ে সাত্বিক। বলল, বাই পৃথা, তোমার সুন্দর সুখের ভবিষ্যতে প্রার্থনা করি। পিছন ফিরে আর একটিবারের জন্য না তাকিয়ে সাত্বিক সোজা হাঁটা দিল। গত 6 মাস ধরে মেজাজটা ঘুণে ধরেছিল। সাত্বিক যেন হারিয়ে ফেলেছিল নিজেকে। এখন বেশ লাগছে, বলতে গেলে ফ্রেশ লাগছে। চোখের সামনে ভেসে উঠল লাল ব্লাউজের গলার কাছে কালো তিলটা। ওই তিলটা কি, কে জানে? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।